নভেম্বর 2024-এর পর বাংলাদেশ টানা 7টা ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ হেরেছিল। কবে পরবর্তী ম্যাচটা জিততে পারবো সেই আফসোস নিয়ে আমরা যখন পড়েছিলাম, শ্রীলঙ্কার মাটিতে তাদের বিরুদ্ধে যখন প্রথম ম্যাচে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ বাংলাদেশের ব্যাটিং দেখলো, ওয়ার্ল্ড রেকর্ড ধস নামিয়ে বাংলাদেশ যখন 77 রানে হারলো, ঠিক একই মাঠে 3 দিন পর কেউ কি ভাবতে পেরেছিল বাংলাদেশ এভাবে কামব্যাক করবে? আমরা কিন্তু খুব একটা আশাবাদী ছিলাম না। যেই মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ার মতো দল ম্যাচ জিততে পারেনি গত 1.5 বছরে, সেই শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ আজকে 16 রানের একটা জয় পেয়ে গেছে। জুলাইয়ের 5 তারিখ একটুখানি স্পেশাল হয়ে গেছে আমাদের সবার জন্য। বাংলাদেশের ম্যাচটা যখন চলছিল ঠিক সেই সময় বাংলাদেশ নারী দলের কিন্তু ফুটবল ম্যাচ চলছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের, এবং সেখানে বাংলাদেশ 7-0 গোলে তুর্কমেনিস্তানকে হারিয়েছে। সেটাই কি একটা শুভ ইঙ্গিত ছিল কিনা আজকের ম্যাচের জন্য, সেটাও আমরা বলতে পারছি না। কারণ বাংলাদেশের মহিলা দল যখন ম্যাচটা খেলছে সেই প্যারালাল টাইমে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু স্ট্রাগল করছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। টসের ভাগ্যটা বাংলাদেশের পক্ষে আজকে গিয়েছে, এবং সেটা আমার কাছে মনে হয় ম্যাচ শেষে একটা বড় ফ্যাক্টর প্লে করেছে। এই মাঠের যদি আমরা ইতিহাস দেখি ওয়ানডে ক্রিকেটের বিগত সময়গুলোতে আগে ব্যাট করা দল বেশিরভাগ সময় ম্যাচ জিতেছে, এবং সেটাই কিন্তু আজকেও ঘটলো। বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং 248 রান বাংলাদেশ করতে পেরেছিল। হাতে কিন্তু আরো 24টার মতো বল বাকি ছিল। বাংলাদেশ সবকটা ওভার খেলতে পারলে সেখান থেকে আরো অনেক বেশি রান করতে পারতো হয়তো। ম্যাচের যে পরিস্থিতি ছিল, তাহিদ হৃদয় যে সময় ব্যাট করছিলেন কিংবা তার আগে পারভেজ ইমন যেভাবে ব্যাট করছিলেন, দেখে কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ 280 থেকে 300-র মধ্যেও পৌঁছে যেতে পারে যদি উইকেটগুলো হাতে রাখতে পারে। তবে আসিথা ফার্নান্ডো, হাসারাঙ্গা তারা ভালো বল করেছেন। শ্রীলঙ্কা তাদের ঘরের মাটির অ্যাডভান্টেজ খুব ভালোভাবে নিয়েছে, এবং বাংলাদেশ এক পর্যায়ে ব্যাট হাতে তাওহিদ হৃদয় এবং তানজিম সাকিব যখন ব্যাট করছিলেন এবং খারাপ একটা সিদ্ধান্তের কারণে যখন রান আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়, তখনও কিন্তু বাংলাদেশের রান মাত্র 213, এবং ততক্ষণে তারা 7টা উইকেট হারিয়ে ফেলেছে। হাসান মাহমুদ এসেই সঙ্গে সঙ্গে একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন, অর্থাৎ 218 রানের মাথায় 8টা উইকেট বাংলাদেশের পড়ে গিয়েছিল। তখন আসলে মনে হয়নি আমরা একটা ফাইটিং টোটাল দাঁড় করাতে পারবো। কলম্বোর পার টোটাল প্রথম ইনিংসে ব্যাট করে সেটা 230-এর আশেপাশে হয়। সো আমরা 218 রান যদি করতাম বা 220-এর ঘরে রান করতাম, আমার মনে হয় ম্যাচটা আমরা হেরেই যেতাম সেই জায়গায়। তবে তানজিম সাকিব, যিনি আসলে তাওহিদ হৃদয়ের তোপের উপর পড়েছেন, রান আউটের সময় তিনি আসলে কলটা নাকচ করে দিয়েছেন। তাওহিদ হৃদয় পরে ফিরতে পারেননি তার মার্কে, ভীষণ রাগ দেখিয়েছিলেন, ব্যাটটা ছুড়ে ফেলেছিলেন পিচের উপর। সো সেই সময়টাতেও মনে হচ্ছিল তানজিম সাকিবকে কিছু একটা করে দেখাতে হবে, অন্তত এই খাদের কিনার থেকে বাংলাদেশের ব্যাটিংটাকে উদ্ধার করতে। তিনি করেছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন, অপরাজিত ছিলেন। শেষ দিকে হাসারাঙ্গাকেও বেশ কিছু আক্রমণাত্মক শট খেলে রানগুলো বের করে নিয়েছেন। এবং তারপর যখন 249-এর টার্গেট, তার মানে হচ্ছে প্রায় 5 করে রান তুলতে হবে প্রতি ওভারে, এবং সেই জায়গাটায় বাংলাদেশের বোলাররা শুরুটা একেবারেই ভালো করতে পারেননি। আমরা যদি পেস বোলারের দিকে তাকাই, যেখানে হাসান মাহমুদ বোলিং করতে এসেছিলেন, তাসকিনের জায়গায় আজকে তাকে দলে নেওয়া হয়েছিল, তার যে বোলিং পারফরমেন্সটা ছিল খুব একটা খারাপ না। তবে কুশাল মেন্ডিস কিংবা মাদুস্কার কাছে বেধম মার খাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। এবং তারপর সিনারিওটা কখন চেঞ্জ হয়? সিনারিওটা চেঞ্জ হয়ে যায় যখন শ্রীলঙ্কা কুশাল মেন্ডিজের উইকেটটা হারায়, যিনি কিনা রেকর্ড একটা 50 করেছেন 20 বল থেকে 50। শ্রীলঙ্কা একটা পর্যায়ে 10 ওভারে 75 রান ছিল এবং 2টো উইকেট তারা হারিয়েছিল সেই সময়টায়। আমার কাছে অন্তত মনে হচ্ছিল যে বাংলাদেশ ঘোরতর বিপদে পড়তে যাচ্ছে, এবং এই সময়টাতেই বাংলাদেশ ম্যাচ থেকেই ছিটকে গেছে। তো তখনও যে বিষয়টা আমাদের মাথায় খেলেনি সেটা হচ্ছে এই উইকেটটা স্পিনারদের কতটুকু সাহায্য করবে, এবং বাংলাদেশের স্পিন বোলিং অপশনগুলো এই ম্যাচে বেড়েছে কিনা। বেড়েছে তো বটেই। প্রথম ওয়ানডেতে শামীম হোসেন পাটোয়ারিকে নেওয়া হয়নি, তবে দ্বিতীয় ওয়ানডে তাকে সিলেক্ট করা হয়েছে লিটন কুমার দাসের জায়গায়। এবং শামীম পাটোয়ারি ব্যাট হাতেও একটা 20 ইনিংস খেলেছেন, যেটা ইফেক্টিভ ছিল বাংলাদেশের জন্য। তবে তিনি যখন বল করতে আসলেন, এতটা ভালো বোলিং তিনি করতে পারবেন সেটা আসলে আমরা কেউ হয়তো চিন্তাও করতে পারি নাই। একটু একটু করে ডট বলের পর ডট বল দিয়ে যখন বাংলাদেশ প্রেসার ক্রিয়েট করা শুরু করছিল, আমরা কিন্তু ফিরে গিয়েছিলাম সেই সময়টাতে যখন বাংলাদেশ দলগত একটা বোলিং পারফরমেন্স দিয়ে আসলে প্রতিপক্ষকে আটকে দেয়। এক্স ফ্যাক্টর কোনো বোলার নেই, এক্সপ্রেস পেসের কোনো বোলার নেই, অদ্ভুতুরে স্পিন ধরানো কোনো বোলার নেই, তারপরও বাংলাদেশ কিভাবে যেন ডট বলের পর ডট বল তৈরি করে ওয়ানডে ক্রিকেটে যেভাবে অপোনেন্টকে প্রেসার ক্রিয়েট করে যেতে হয় সেই কাজটা বাংলাদেশ করা শুরু করেছিল, এবং তানভীর ইসলামের হাত ধরে সেই কাজটা করা শুরু করেছিলেন। তানভীরের শুরুটা কিন্তু একেবারেই সহজ ছিল না। প্রথম 2 ওভারেই তিনি 23টা রান হজম করেছেন, এবং তখন মনে হচ্ছিল তার ল্যাক অফ কনফিডেন্সটা একেবারেই প্রতীয়মান। মাত্র দ্বিতীয় ওয়ানডে তিনি খেলতে এসেছিলেন, তবে তাকে মেহেদী হাসান মিরাজ এনকারেজমেন্ট দিয়ে আবারও বল করতে যেতে বলেছেন, এবং একটা খুব ভালো টোটকা দিয়েছেন, যেটা তানভীর ইসলাম প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেছেন
যে মেহেদী হাসান মিরাজ তাকে তখনও বলছিলেন যে তুমি ডিফেন্সিভ বোলিংটা করো না, তোমার যে স্ট্রেংথ বল ঘোরানো, উইকেট নেওয়া, সেই কাজটা করতে থাকো, চেষ্টা করতে থাকো। উইকেট যদি না নিতে পারি ম্যাচ আমরা জিততে পারবো না। সো এরকম একটা কনফিডেন্স পেয়ে তানভীর যখন তার দ্বিতীয় স্পেলে আসলেন, তারপর কিন্তু আমরা পুরোপুরি দৃশ্যপটটা পাল্টে যেতে দেখলাম। শ্রীলঙ্কার দুই বাহাতি ব্যাটার আসালাঙ্কা এবং কামিন্দু মেন্ডিস তানভীরের বিরুদ্ধে স্ট্রাগল করছিলেন, এবং শামীম হোসেন পাটোয়ারি এসে খুব দারুণ একটা ডেলিভারি দিয়ে তিনি যখন আসালাঙ্কার উইকেটটা তুলে নিয়েছেন, সেটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের জন্য বোনাস ছিল, কারণ আসালাঙ্কা গত ম্যাচেই বাংলাদেশের জম হয়ে তাদের বিরুদ্ধে একটা সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। এবং তারপর লিয়ান আগে অনেকক্ষণ ধরে টিকছিলেন বটে, তবে তার আশেপাশের ব্যাটাররা কিন্তু একে একে আউট হয়ে ফিরে যাচ্ছিলেন এবং সবাইকেই মোটামুটি আউট করে চলে যাচ্ছিলেন একের পর এক তানভীর ইসলাম। তার স্পিনের বিরুদ্ধে কোনো জবাবই ছিল না। এবং একটা কথা আসলে বলতেই হবে, শ্রীলঙ্কার স্পিন ভার্সেস বাংলাদেশ স্পিনের যখন আমরা একটা লড়াই দেখি, আজকে কিন্তু বাংলাদেশের স্পিনাররা, বিশেষ করে তানভীর ইসলাম, হি ওয়াজ দ্য পিক অফ দ্য বোলার্স। দুই দলের বোলারদেরই যদি হিসাব করেন, তানভীর ইসলাম সেরা বোলার ছিল। সো সেটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তানভীর ইসলাম তিনি শেষ পর্যন্ত 39 রান দিয়ে 10 ওভারে 5-5টা উইকেট নিয়েছেন। নিজের জীবনের দ্বিতীয় ওডিআইতেই প্রথম ফাইফারটা তুলে নিয়েছেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে, এবং সেটা দারুণ একটা ব্যাপার তার জন্য। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো বোলার শ্রীলঙ্কার এগেনস্টে ওয়ানডেতে কিন্তু 5 উইকেটের দখল করার কৃতিত্বটা দেখালেন, এবং সেই বোলারের নাম হচ্ছেন তানভীর ইসলাম। তিনি ডেফিনেটলি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। শেষ দিকে লিয়ান আগে খানিকটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন, টেল এন্ডের ব্যাটারদের সাথে আস্তে আস্তে ম্যাচটা ডিপে নেওয়ার চেষ্টা করেছেন, তবে মনে হচ্ছিল ব্যাপারটা সময়ের ব্যাপার। তিনি আউট হয়ে গেলে শ্রীলঙ্কার চান্সটা সেখানে শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ 16 রানের একটা জয় পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জয় ছিল। একের অধিক কারণ আছে, সেটার পরবর্তী একটা ভিডিওতে নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো। তবে সিরিজটা অন্তত টিকে থাকলো, সিরিজটা অন্তত বেঁচে থাকলো, দুটো দলেরই এখন একটা একটা করে জয়। সব চোখ থাকবে জুলাইয়ের 8 তারিখে, যেখানে পাল্লে গেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে আবারও নামবে। আশা করব সেই দলটাতে অন্তত টিম সিলেকশনে কোনো ধরনের কন্ট্রোভার্সি হবে না। শামীম হোসেন পাটোয়ারিকে ডেফিনেটলি 6 বোলিং অপশন এবং লোয়ার অর্ডার ব্যাটিং এর জন্য রেখে দেওয়া হবে। ওপেনিং স্লটে আমার মনে হয় কোনো পরিবর্তন আসবে না। অনেকদিন পর যেহেতু আমরা একটা জয় পেয়েছি, আমার কাছে মনে হয় একটা উইনিং কম্বিনেশনের উইনিং টিমটা নিয়েই বাংলাদেশের পরবর্তী ম্যাচটায় যাওয়া উচিত। যাই হোক, সেটা নিয়ে বিস্তারিত পরবর্তী কোনো সময় আলোচনা করব। আপাতত মুহূর্তে আপনারা সবাই জয়টা উদযাপন করুন।